ঢাকা শহরে বৃষ্টি। ওসমান ছাদে, এক হাতে মাথায় ছাতি ধরে আছেন। ঝুমঝুম বৃষ্টি পড়ছে, বৃষ্টির সঙ্গে এলোমেলো বাতাস। তার ভালো লাগছে। গরম এক মগ কফি যদি কেউ তার হাতে ধরিয়ে দিত আরো ভালো লাগতো। এক যুবক বসে আছে, তুষারপাত হচ্ছে। যুবকের হাতে মস্ত বড় এক কফি মগ, কফির ধোঁয়া উঠছে। যুবক কফিতে চুমুক দিচ্ছে, এক ধরনের বিষণ্ণ আনন্দ নিয়ে তুষারপাত দেখছে। কফির কাপে চুমুক দেবার আগে কিছুক্ষণ মনোযোগ দিয়ে কাপের দিকে তাকাচ্ছে, যেন কাপের ভেতর সে কিছু দেখতে পাচ্ছে। পরিচালক ভালো মুন্সিয়ানা দেখিয়েছেন। কফির কাপের ভেতরটার জন্য দর্শকদের আগ্রহ তৈরি করেছেন। তার হাতে 4 কাপ থাকলে তিনিও এই কাজটি করতেন। কিছুক্ষণ তাকাতেন মগের ভেতরে, কিছুক্ষণ আকাশে। নিজেকে পর্বতারোহী ভেবে অন্যের জীবনযাপন করতেন। এটা এক ধরনের খেলা। পঙ্গু মানুষকে জীবনযাপন করতে হলে কিছু খেলা খেলতে হয়, যেমন অভিনয় খেলা, ছবি আঁকাআঁকি খেলা, আকাশের তারা দেখা খেলা, নিজেকে সান্ত্বনা দেয়া। আমার জীবন হুইল চেয়ারে আইকা গান দিয়ে কেউ আটকে দেয়নি। আমি পর্বতে উঠতে পারি, তুষারপাত দেখতে পারি, জল রং দিয়ে গহীন বনের ছবি এঁকে সেই বনে ঢুকে যেতে পারি। চাচা, কি করছেন? তরু ছাদে এসেছে। মাথায় ছাতা টাতা কিছু নেই, বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। ওসমান বললেন, বৃষ্টিতে ভিজছি। তরু বলল, আপনি ছাতার নিচে বসে আছেন, আপনি মোটেই বৃষ্টিতে ভিজছেন না। বৃষ্টিতে আমি ভিজছি, এখন বলুন কেন? আমি মোটেই বৃষ্টি প্রেমিক না। তাহলে আমি কেন ভিজছি? তুমি এসো করো স্নান নামে একটি উপন্যাস লিখছ, এই জন্য বৃষ্টিতে ভিজছ। হয়েছে, তবে উপন্যাসের নাম এখনো ফাইনাল হয়নি। যে 5 পৃষ্ঠা আপনাকে দিয়েছি, পড়েছেন? কেমন হয়েছে? কেমন হয়েছে বলা আমার পক্ষে মুশকিল। একজন ঔপন্যাসিক সেটা বলতে পারবেন। যিনি তোমাকে উপন্যাস লেখার কলা কৌশল শিখিয়েছেন তাকে পড়তে দাও। অসম্ভব, ওই বাড়িতে যাওয়াই যাবে না। কেন? ঔপন্যাসিকের স্ত্রী অত্যন্ত সন্দেহবাতিগ্রস্ত মহিলা। আমি যতক্ষণ ছিলাম তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন। একসময় বলেই ফেললেন, তুমি হুটহাট করে আসবে না। উনি লেখালেখি করেন, ব্যস্ত থাকেন, সামনে বই মেলা। আমি বললাম, আমি কি টেলিফোনে কথা বলতে পারি? ভদ্রমহিলা প্রায় আঁতকে উঠে বললেন, কখনো টেলিফোন করবে না, ও কখনো টেলিফোন ধরে না। কেউ টেলিফোনে কথা বলতে চাইলে অত্যন্ত বিরক্ত হয়। এরপরেও কি ওই বাড়িতে আমার যাওয়া উচিত? না। একজন পাঠক হিসেবে বলুন, কেমন লেগেছে? লেখায় গল্পের ভঙ্গিটা ভালো, তবে এই হচ্ছে আমার টেলিফোন নাম্বার, লেখা ভালো লাগলে যোগাযোগ করবেন অংশটি ভালো লাগেনি। কেন? এই অংশে ছেলে মানুষই আছে, তাই। ছেলে মানুষই করার জন্যই তো আমি ওই অংশটা রেখেছি। ওই টেলিফোন নাম্বার মোটেই আমার নাম্বার না, বানানো নাম্বার। আনা ফ্রাঙ্কের ডায়েরি থেকে আপনি যদি ছেলে মানুষই অংশটা ফেলে দেন তাহলে ডায়েরি পড়তে ভালো লাগবে না। তুমি আনা ফ্রাঙ্কের ডায়েরি পড়েছ? টিউটোরিয়াল স্যার পড়তে দিয়েছিলেন। ওনার নিকনেম চর্যা স্যার, চর্যাপদ পড়ান বলে এই নাম। আনা ফ্রাঙ্ক পড়ে শেষ করে চর্যা স্যারকে ফেরত দিতে গিয়েছি। স্যার বললেন, রেখে দাও, ফেরত দিতে হবে না। ভালো মানুষ মনে হচ্ছে? ভালো মানুষ। আমার দিকে প্রেম প্রেম ভাব আছে বলে মনে হয়। আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমার সঙ্গে পরিচয় করিয়ে দেবে কেন? মানুষের সঙ্গেই তো মানুষ পরিচয় করে। ওনার সঙ্গে গল্প করলে আপনার ভালো লাগবে। উনি সুন্দর করে কথা বলেন, কথা বললে দারুণ আনন্দ পাবেন। ওসমান বললেন, আপাতত 1 কাপ চা খেতে পারলে দারুণ আনন্দ পাবো। তুমি চা বানিয়ে দিতে পারবে? না, এখন পারবো না। বৃষ্টিতে ভেজা শেষ হলে আমি ঘরে চলে যাব। কাজের মেয়েকে দিয়ে চা পাঠাবো। 10 মিনিট পরে চা খেলে আপনার তেমন কোনো ক্ষতি হবে না। নাকি ক্ষতি হবে? ক্ষতি হবে না। আচ্ছা,
আমার লেখা পড়ে সুতাকৃমির প্রতি কি মমতা তৈরি হয়েছে? না, কাপুরুষতা মমতা তৈরি করে না। শেক্সপিয়ারের ওই লাইনটা কখনো পড়েছ? কাভার ডাইস মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। না, পড়িনি। সুন্দর লাইন তো। বাংলায় কি হবে? ভীতুরা মৃত্যুর আগেই অনেকবার মারা যায়। চাচা, বাংলাটা ইংরেজির মতো সুন্দর লাগছে না কেন? ওসমান ডান হাত থেকে বাঁ হাতে ছাতা বদল করতে করতে বললেন, ভীতু শব্দটার জন্য। কাওয়ার্ড শব্দের বাংলা ভীতু হবে না। যে মাকড়সা ভয় পায় সেও ভীতু, কিন্তু কাওয়ার্ড শব্দ তার জন্য না। চাচা, আপনার কি ধারণা আপনি খুব জ্ঞানী? তা না, প্রচুর পড়ি তো, এই কারণে হঠাৎ হঠাৎ দু একটা জ্ঞানের কথা বলে ফেলি। আর বলবেন না, আপনি জ্ঞানের কথা বললে আমার অসহ্য লাগে। আচ্ছা, আর বলবো না। তোমার মনে হয় ঠান্ডা লেগে গেছে, শীতে কাঁপছো। আমি চাচ্ছি আরো ঠান্ডা লাগুক, জ্বর আসুক। জ্বর নিয়ে লেপের ভেতর শুয়ে থাকতে আমার খুবই ভালো লাগে। তাহলে আরো ভেজো। বেশিক্ষণ ভিজতে পারবো না। দেখুন, আকাশ পরিষ্কার হয়ে আসছে, বৃষ্টির তেজও কমে গেছে। আচ্ছা, আমি চলে যাচ্ছি। 10 মিনিটের মাথায় আপনার চা চলে আসবে। তরু শীতে কাঁপতে কাঁপতে নিচে নেমে গেল। মনে হয় বৃষ্টিটা তরুর জন্যই এসেছিল। সে চলে যাওয়া মাত্র বৃষ্টি পুরোপুরি থেমে গেল। ওসমান অনেকক্ষণ চায়ের জন্য অপেক্ষা করলেন। কেউ চা নিয়ে এলো না। তিনি নিজেই কফি বানিয়ে খেলেন। বৃষ্টির কারণে রুটিন খানিকটা এলোমেলো হয়ে গেল। রুটিন মতো এখন ছবি আঁকার কথা। ছবি আঁকতে ইচ্ছে করছে না। লেপ গায়ে দিয়ে বিছানায় গড়াগড়ি করতে ইচ্ছে করছে। তরুর কথা মাথায় ঢুকে গেছে। একে বলে সিম্প্যাথেটিক রিয়াকশন। তরু চাচ্ছিল তার জ্বর আসুক, সে লেপ গায়ে দিয়ে শুয়ে থাকবে। তিনিও তাই চাচ্ছেন। তরুকে নিয়ে তার কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা কে জানে। সন্ধ্যা নাগাদ সত্যি সত্যি তার জ্বর এসে গেল। শরীর কাঁপিয়ে জ্বর। ওসমান নিজেকে বিছানায় তুললেন। হুইল চেয়ার থেকে বিছানায় ওঠার প্রক্রিয়া কষ্টকর, অনেক সময় লাগে। পায়ের কাছে রাখা কম্বলে শরীর ঢাকলেন। কম্বলে শীত মানছে না। লেপ হলে ভালো হতো। লেপ ট্রাঙ্কে রাখা। ঘরে থার্মোমিটার আছে। রান্নাঘরে মেডিসিন ক্যাবিনেটে। থার্মোমিটার আনতে হলে আবার বিছানা থেকে হুইল চেয়ারে উঠতে হয়। কি দরকার? সন্ধ্যাবেলা মনিকা আসবে, সেই থার্মোমিটার দিয়ে জ্বর দেখবে। মনিকা এসেছে, জ্বর মেপেছে। তার জ্বর 104.5 ডিগ্রি, কিংবা তার চেয়ে সামান্য বেশি। মনিকা গম্ভীর মুখে তার গা স্পঞ্জ করে দিচ্ছে। মেডিসিন ক্যাবিনেটে প্যারাসিটামল ছিল, প্যারাসিটামল খাইয়েছে। দোকান থেকে অরেঞ্জ জুস কিনে এনে গ্লাসে ঢেলে রেখেছে। মনিকা বলল, স্যার, সকালে নাস্তা ছাড়া আপনি আর কিছু খেয়েছেন? ওসমান বললেন, না, খালি পেটে কমলার রস খাওয়া ঠিক হবে না, অ্যাসিডিটি হবে। আপনার ঘরে বিস্কিট নেই? বিস্কিট নিয়ে আসি। বিস্কিট তোমাকে আনতে হবে না, রফিক খাবার নিয়ে আসবে, তাকে দিয়ে আনালেই হবে। সে কখন খাবার আনে? 8টার মধ্যে সবসময় আসে। মনিকা বলল, 8টা 10 কিন্তু বাজে, বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ওসমান বললেন, ঝড় বৃষ্টি, সাইক্লোন, টর্নেডো যাই হোক, রফিক আসবে। কারণ রফিক জানে সে যদি না আসে আমাকে উপোস থাকতে হবে। আপনার ঘরে কি মোমবাতি আছে? আছে, ড্রয়ারে আছে। কেন? ঝড় বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই কারেন্ট চলে যাবে। আমি আগে ভাগেই মোমবাতি জ্বালিয়ে রাখতে চাই। তুমি খুবই গোছানো মেয়ে। আপনার মতো গোছানো না। ওসমান বললেন, আমাকে গোছানো হতে হয়েছে বাধ্য হয়ে। মনিকা, শোনো, তুমি আমার ক্রিয়েটিভ রাইটিংয়ের উপর কিছু বইপত্র জোগাড় করে দিতে পারবে? কি করবেন? আমি ঠিক করেছি একটা উপন্যাস লিখব। একসঙ্গে কত কিছু করবেন, কোনোটাই তো ক্লিক করছে না। তবে গল্প উপন্যাস মনে হয় লিখতে পারবো। আমি খুব গুছিয়ে চিঠি লিখতে পারতাম। পারতাম বলছেন কেন? এখন পারেন না? অনেক দিন কাউকে চিঠি লিখি না, কাজেই বলতে পারছি না পারবো কিনা। কাউকে লিখে দেখুন। ওসমান বললেন, চিঠি লেখার আমার তেমন কেউ নেই।
তোমাকে লিখব? মনিকা বলল, লিখতে পারেন। কি লিখব? মনিকা বলল, কি লিখবেন সেটা আপনি জানেন, আমি কিভাবে বলবো? আপনার রফিক কিন্তু এখনো আসেনি। ওসমান বললেন, চলে আসবে। তুমি বরং কমলার রসটা দাও, আমি খেয়ে নিই। কমলার রস না খাওয়া পর্যন্ত তোমার অস্থিরতা কমবে না। আমার অ্যাসিডিটির কোনো সমস্যা নেই, কাজেই অসুবিধা হবে না। কমলার রস খাবার মাঝখানে ইলেকট্রিসিটি চলে গেল। ওসমান স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বাল্বের আলো চোখে লাগছিল, এখন আরাম লাগছে। মোমবাতির আলো চোখে আরাম দেয়। মনিকা, কাগজ কলম নিয়ে বসো তো, চিঠি লিখব। মুখে মুখে বলো। মুখে মুখে বলে যাব, তুমি লিখবে। চিঠিটা কি আমাকেই লিখবেন? হুম। লেখো, হ্যালো মনিকা। হ্যালো মনিকা কেন লিখবো? আপনি তো আমাকে টেলিফোন করছেন না, চিঠি লিখছেন। ইন্টারেস্টিং করার জন্য হ্যালো মনিকা দিয়ে শুরু করেছি, তুমি লিখতে থাকো। হ্যালো মনিকা, তুমি এখন আমাকে কালার হুইল শেখাচ্ছ। ছবিতে রং বসাতে হবে কালার হুইল দেখে, যেন রঙে রঙে মিল থাকে, চোখে না লাগে। আমার কথা হচ্ছে, প্রকৃতি কি রঙের ব্যাপারে কালার হুইল ব্যবহার করে? সূর্যাস্তগুলো তো আমি কিছুদিন হলো খুব মন দিয়ে দেখছি, সেখানে কালার হুইলের কোনো ব্যাপার নেই। হালকা ফিরোজা রঙের পাশে গাঢ় খয়েরি। আপনি দ্রুত বলছেন, আমি এত দ্রুত লিখতে পারছি না, সরি। তুমি কোন পর্যন্ত লিখেছ? আমি অনেক পেছনে। আমি লিখেছি সূর্যাস্তগুলি আমি কিছুদিন, তারপর কি আমি ভুলে গেছি। মনিকা, জ্বরটা কি আরেকবার দেখবে? মনে হয় বেড়েছে। মনিকা জ্বর মাপল, 104.5 ডিগ্রি। ওসমান বললেন, থার্মোমিটার নষ্ট না তো? জ্বর এক জায়গায় দাঁড়িয়ে আছে, এটা অস্বাভাবিক না? মনিকা বলল, থার্মোমিটার ঠিক আছে স্যার, আপনার রফিক এখনো আসেনি। ওসমান বললেন, চলে আসবে, চলে আসবে। জ্বরের ঘরে চলে আসবে বাক্য মাথায় ঢুকে গেল। গ্রামোফোনের পিন আটকে যাবার মতো ক্রমাগত চলে আসবে, চলে আসবে হচ্ছে। মনিকা বলল, স্যার আমাকে চলে যেতে হবে, 10টার সময় হোস্টেলের গেট বন্ধ হয়ে যায়। ওসমান বললেন, চলে আসবে, রফিক চলে আসবে। মনিকা বলল, আপনাকে একজন ডাক্তার দেখানো দরকার। এখন ডাক্তার কোথায় পাবো? ওসমান বললেন, ডাক্তার চলে আসবে। মনিকা বলল, আপনার কোনো রিলেটিভকে টেলিফোন করে আসবে না? আপনার পাশে কাউকে থাকা দরকার। ওসমান বললেন, চলে আসবে, সবাই চলে আসবে। মনিকা উঠে দাঁড়ালো, দোতলার কাউকে পাওয়া গেলে খবর দেবে। তার নিজের ইচ্ছে করছে থেকে যেতে। অসুস্থ মানুষের জন্য থেকে যাওয়া অন্যায় কিছু না, কিন্তু থাকা সম্ভব না। ইলেকট্রিসিটি নেই, কাজেই কলিং বেল কাজ করছে না। অভ্যাসের কারণে মনিকা কলিং বেলের বোতাম টিপেই যাচ্ছে। কলিং বেল চাপাচাপির মধ্যেই কারেন্ট চলে এলো। দরজা খুলল তরু। সহজ স্বাভাবিক গলায় বলল, ভেতরে আসুন। মনিকা বলল, ভেতরে আসবো না, আমার নাম মনিকা, আপনাকে চিনি। আপনি চাচাকে ছবি আঁকা শেখান। আপনার সঙ্গে একদিন আমার কথাও হয়েছে। ও হ্যাঁ, কথা হয়েছিল। আপনার নাম মিস্ট্রি। ভেতরে এসে বসুন। দরজায় দাঁড়িয়ে কতক্ষণ কথা বলবেন? আমি চলে যাব, আমাদের হোস্টেলের গেট 10টার সময় বন্ধ করে দেয়। একটা খবর দিতে এসেছিলাম। ওসমান স্যারের শরীরটা খুব খারাপ করেছে, প্রচণ্ড জ্বর, 104। তরু বলল, 104.5 হবার কথা। মনিকা বিস্মিত হয়ে বলল, হ্যাঁ তাই। তরু বলল, চাচার থার্মোমিটারটা নষ্ট, জ্বর যতই হোক এই থার্মোমিটারে উঠবে 104.5। তারপরেও আপনি নিশ্চিত থাকুন, আমি লোক পাঠাচ্ছি। সঞ্জু বলে একটা ছেলে আছে, সে প্রয়োজন হলে রাতে ওনার সঙ্গে থাকবে। মনিকা বলল, থ্যাংক ইউ। আপনার কাছে কি ভালো থার্মোমিটার আছে? আসল জ্বরটা কত দেখতাম। তরু থার্মোমিটার বের করে দিল। মনিকা উঠে গেল ছাদে। ওসমান দেয়ালে হেলান দিয়ে বিছানায় বসে আছেন। রফিক এসেছে, টিফিন ক্যারিয়ারের বাটি সাজাচ্ছে। ওসমান বললেন, তুমি এখনো যাওনি? মনিকা বলল, আপনার জ্বর কি চলে গেছে? ওসমান বললেন, পুরোপুরি যায়নি,
তবে যাবো যাবো করছে। আপনার থার্মোমিটার যে নষ্ট সেটা তো বলেননি। থার্মোমিটার ঠিকই আছে, তরুর ধারণা নষ্ট। কারণ আমার যখনই জ্বর ওঠে 104.5 ওঠে। আশ্চর্য তো! ওসমান বললেন, অনেক ছোটখাটো আশ্চর্য আমাদের চারিদিকে ছড়ানো। আমার দুঃসম্পর্কের এক খালার নাক দিয়ে রক্ত পড়ে, শুধু বুধবারে পড়ে, অন্য কোনো বারে না। এক ধরনের মেডিকেল মিস্ট্রি ছাড়া আর কি। তুমি দেরি করো না, চলে যাও। রফিক চলে এসেছে, সে রাতে থাকবে। মনিকা বলল, আমাকে 5 মিনিট সময় দিন, দুটো থার্মোমিটার দিয়ে আমি আপনার জ্বর মাপবো। দিলাম 5 মিনিট সময়। দুটো থার্মোমিটার দিয়ে জ্বর মাপা হলো, দুটোতেই 99 পাওয়া গেল। মনিকা চলে গেছে। ওসমান রফিককে দুটো নতুন ইংরেজি শব্দ দিলেন। একটা হলো ফিভার, জ্বর, অন্যটা পেইন মানে ব্যথা। রফিক, বলো জ্বর ইংরেজি কি? ফিভার। ফিভারের সঙ্গে মিল আছে এমন একটা শব্দ গত পরশুদিন শিখিয়েছিলাম, মনে আছে? রিভার। রিভার মানে কি? নদী। তাহলে ফিভার রিভার কি হবে? জ্বর নদী। ওসমান মুগ্ধ গলায় বললেন, কি সুন্দর বাক্য, জ্বর নদী। তরু আজ আবার উপন্যাস নিয়ে বসেছে, তবে আজকের আয়োজন অন্যরকম। মোমবাতি অফ, টেবিল ল্যাম্প জ্বালানো হয়েছে, ফাউন্টেন পেনের বদলে আজ বল পয়েন্ট। একটি লাল কালির বল পয়েন্ট, অন্যটি নীল কালির। লাল কালিতে লেখা অংশ মূল উপন্যাসে থাকবে না, নীল কালিটা থাকবে। লাল কালির লেখা উপন্যাসের ব্যাখ্যামূলক। বাড়তি প্রয়োজনের মধ্যে আছে বাটি ভর্তি পানি। সেখানে শুকনো বকুল ফুল ছাড়া হয়েছে, ফুলগুলো পানিতে ডুবছে না, ভেসে আছে, হালকা গন্ধ ছড়াচ্ছে। লেখালেখির জন্য রাতটা ভালো, বৃষ্টি হচ্ছে। তরুদের গ্যারেজের ছাদ টিনের বলে বৃষ্টির শব্দ কানে আসছে। তার বাবা বাসায় নেই, মুন্সিগঞ্জে গিয়েছেন। তাদের একটা ট্রাক রিকশার খাদে অ্যাক্সিডেন্ট করেছে, রিকশা যাত্রী মারা গেছে। থানাওয়ালারা ট্রাক আটক করেছে। তরুর বাবা ঝামেলা মিটাতে গিয়েছেন, তার ফিরতে রাত হবে। তিনি টেলিফোনে তরুকে রাতের খাবার খেয়ে নিতে বলেছেন। তরু ঠিক করেছে যত রাতই হোক বাবা বাড়ি ফিরলে খাবে। বৃষ্টি বাদলার রাত বলেই খাবারের বিশেষ আয়োজন করা হয়েছে, খিচুড়ি এবং ভুনা গরুর মাংস। তরু বিছানায় উপুর হয়ে শুয়ে শুয়ে লিখছে, লাল কালির লেখা, মূল উপন্যাসে যাবে না। সব উপন্যাসে একটা মূল প্লট থাকে, মূল প্লটকে ঘিরে ছোটখাটো নানান সব প্লট। আমি কোনো মূল প্লট খুঁজে পাচ্ছি না। যেহেতু উত্তম পুরুষে লিখছি, নিজের জীবনে ঘটে যাওয়া অংশ নিয়ে লিখছি, সে কারণেই গল্প খুঁজে পাচ্ছি না। বেশিরভাগ মেয়ের মতো আমার জীবনে তেমন কোনো গল্প নেই, খুবই সাধারণ অবস্থা। আমি বিশাল বড়লোকের মেয়ে হলে আমার জীবনে অনেক গল্প থাকতো। বড়লোকের মেয়েদের অনেক গল্প থাকে, আজে বাজে ধরনের গল্প। পাঠকদের তেমন কোনো গল্প দিতে পারলে তারা মজা পেত। আমার পরামর্শদাতা লেখক বলেছেন, সব শিল্প মাধ্যমে বিনোদন একটি প্রধান অংশ। পিকাসো যে ছবি আঁকেন সেখানেও বিনোদন থাকতে হবে। এই লেখকের সঙ্গে আমি কথা বলি মোবাইল টেলিফোনে। মোবাইল টেলিফোনের নাম্বার তিনি আমাকে দিয়েছেন এবং বলেছেন সকাল 7টা থেকে 11টার মধ্যে কথা বলতে। আমি চিন্তা করে বের করেছি এই সময় লেখক পত্নী তার মেয়েকে স্কুলে নিয়ে যান। লেখক সাহেবের ভাবভঙ্গি আমার মোটেই সুবিধার মনে হচ্ছে না। সেদিন আমাকে বললেন, তরু, সাহিত্যের প্রতি তোমার আগ্রহ আমাকে মুগ্ধ করেছে, আমি তোমাকে সাহায্য করতে চাই। সাহিত্যের অনেক খুঁটিনাটি বিষয় আছে যে টেলিফোনে ব্যাখ্যা করা যাবে না। আমি বললাম, স্যার বাসায় আসি? না না, বাসায় না, অন্য কোথাও নিরিবিলিতে বসতে হবে। লেখালেখির চাপ যখন খুব বাড়ে তখন আমি একটা হোটেলের রুম ভাড়া করে রাখি, সেখানে আসতে পারো। স্যার, আপনার তো ডিস্টার্ব হবে। আপনি লেখালেখির জন্য রুম ভাড়া করেছেন, সেখানে আমার সঙ্গে বকর করা কি ঠিক হবে? সমস্যা নেই, এক নাগারে লিখতেও তো ভালো লাগে না,
সামনের মাসের 15 তারিখ থেকে রুম ভাড়া করব, তুমি টেলিফোন করে চলে এসো। ম্যাডাম রাগ করবেন না তো? রাগ করবে কেন? তুমি তো কাজে আসছো, অকাজে তো আসছো না। তাও ঠিক। টেলিফোনের কথাবার্তার এই পর্যায়ে আমি লেখক স্যারকে পুরোপুরি হক চুকিয়ে দেবার জন্য বললাম, স্যার আলাপ আলোচনার রাত যদি বেশি হয়ে যায় তাহলে কি রাতে হোটেলে থেকে যেতে পারি? লেখক স্যার কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন, এই বিষয়ে পরে তোমার সঙ্গে কথা হবে, বলেই টেলিফোন রেখে দিলেন। তারপর থেকে কিছুক্ষণ বিরতি দিয়ে লেখক সাহেবের টেলিফোন আসতে লাগলো। আমি টেলিফোন ধরি না, বুঝতে পারছি ভদ্রলোক আমাকে কিছু বলতে চাচ্ছেন, জরুরি কিছু। আমাকে না পেয়ে অস্থির বোধ করছেন। অস্থিরতা তৈরি করাও একজন লেখকের কাজ। লেখক পাঠকের ভেতর অস্থিরতা তৈরি করবেন। আমি একজন লেখকের ভেতর অস্থিরতা তৈরি করছি, এটাই কম কি? লেখক সাহেব একদিন আমাকে বললেন, মেয়েদের মধ্যে বড় লেখক কেন হয় না জানো? আমি বললাম, জানি না। লেখক সাহেব বললেন, তাদের মধ্যে ইনবিল্ট কিছু সুচিন্তা কাজ করে। দৈহিক সম্পর্কের মতো অতি পবিত্র একটি বিষয় তারা এড়িয়ে যেতে চায়। আমি বললাম, স্যার দৈহিক সম্পর্ক কি পবিত্র? তিনি বললেন, অবশ্যই। এই সম্পর্কের কারণে নতুন একটি প্রাণ সৃষ্টি হয়। যে কারণে একটি প্রাণের সৃষ্টি, সেই কারণে অপবিত্র হবে কেন? আমি বললাম, স্যার সব ধরনের দৈহিক সম্পর্ক কি পবিত্র? তিনি বললেন, আমি সেরকমই মনে করি। এই কথাটা বলেই লেখক সাহেব কিন্তু ফেঁসে গেলেন, কিংবা বলা যায় তিনি আমার পাতা ফাঁদে পা দিলেন। কারণ আমি অত্যন্ত বিনীত গলায় বললাম, আচ্ছা স্যার, মনে করুন আপনার স্ত্রী অন্য কারোর সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করে গর্ভবতী হয়ে গেল, তখন একটি প্রাণ সৃষ্টি করলেন, এটা কি পবিত্র? লেখক স্যার কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন, তোমার মাথায় কিছু চিন্তা ভাবনায় গিট্টু লেগে গেছে, গিট্টু ছুটাতে হবে। গিট্টু কে ছুটাবে? আপনি? চেষ্টা করে দেখব। লেখক স্যার আমার গিট্টু ছুটানোর অপেক্ষায় আছেন। তিনি এখনো জানেন না আমি কঠিন চিজ। আমি তার মাথায় এমন গিট্টু লাগিয়ে দেব যা তিনি কোনোদিন ছুটাতে পারবেন না। আমি তার প্রেমে পড়েছি এইরকম একটা লেখা লিখব, সুন্দর সুন্দর চিঠি লিখব, গিফট কিনে পাঠাবো, তারপর হয়তো আমাকে খুব খারাপ মেয়ে মনে হচ্ছে। হ্যাঁ, আমি সামান্য খারাপ। প্রতিহিংসার ব্যাপারটা আমার মধ্যে আছে। লেখক সাহেব আমাকে ভুলিয়ে ভালিয়ে হোটেলে নিতে চাচ্ছেন, এই ব্যাপারটা আমি নিতেই পারছি না। লেখকরা হবেন অনেক উপরের মানুষ, তারা জাতির আত্মা, তারা কেন এমন হবেন? আমার বাবা সাধারণ মানুষ, ব্যবসা পাতি করেন। একজন বিপত্নিক, তার মধ্যে তো এরকম ছোকছোকানি নেই। একজন রূপবতী তরুণী কাজের মেয়ে কিছুদিন আমাদের বাসায় ছিল। প্রথম দিনই বাবা তাকে বললেন, মাগো আমাকে এক কাপ চা বানিয়ে দাও। কাজের মেয়েটা ধাক্কার মতো খেয়ে অনেকক্ষণ বাবার দিকে তাকিয়েছিল। তার দৃষ্টি দেখেই বুঝেছি কোনো গৃহকর্তা এর আগে তাকে মা ডাকেনি, বরং আড়ালে আবডালে অন্য ইঙ্গিত করেছে। এখন মূল উপন্যাস শুরু করছি। নীলকারি লেখা। সুতাকৃমি আমার প্রেমে পড়েছে। কিভাবে বুঝলাম? মেয়েদের তৃতীয় নয়ন থাকে, এই নয়নে সে প্রেমে পড়া ব্যাপারটা চট করে বুঝে ফেলে। পুরুষের খারাপ দৃষ্টিও বুঝে ফেলে। মুরব্বী কোনো মানুষ মামা বলে পিঠে হাত বুলাচ্ছে, সেই স্পর্শ থেকেও সে বুঝে ফেলে মা ডাকের অংশে ভেজাল কতটুকু আছে। সুতাকৃমির প্রেমে পড়ার ব্যাপারটা হলো তৃতীয় নয়নের সাহায্য ছাড়াই। কি করে বুঝলাম সেই ব্যাপারটা বুঝিয়ে বলি। আমার মোবাইলে একটা SMS পেলাম, রোমান হরফে বাংলায় লেখা, আপনাকে না দেখিলে আমার বড় কষ্ট হয়। মোটামুটি বাংলা হবে, আপনাকে না দেখলে আমার বড় কষ্ট হয়। সে যদি লিখত, তোমাকে না দেখলে আমার খুব কষ্ট হয়, তাহলে কিছু রাগঢাক থাকতো। এটা কি আবার SMS এ লিখতে হয়? আমার মনে হতো অন্য কেউ পাঠিয়েছে। সুতাকৃমি আমাকে আপনি করে বলে, SMS এ সে এই কাজই করেছে। আমি তাকে ডেকে পাঠালাম। সে আমার সামনে জড়সড় হয়ে দাঁড়ালো। আমি বললাম, খবর কি?
সে বলল, ভালো। আমি বললাম, তুমি কি আমার কাছে ফোনে এসএমএস পাঠিয়েছ? সে বলল, না তো, আমার কোনো মোবাইল টেলিফোন নেই। আমি বললাম, এসএমএস করার জন্য মোবাইল ফোন থাকতে হয় না। কোনো মোবাইলের দোকানে 5 টাকা দিলেই তারা এই কাজটা করতে দেয়। সুতাকৃমি বিড়বিড় করে বলল, আল্লাহর কসম এই কাজটা আমি করি নাই। আমি বললাম, মনে হচ্ছে আমার ভুল হয়েছে, তুমি যাও। সে প্রায় ছুটে বের হয়ে গেল। যাবার সময় দরজার বাড়ি খেয়ে মাথা ফুলিয়ে ফেলল। আমি ভালো মেয়ে হলে ব্যাপারটা এখানে শেষ হয়ে যেত। যেহেতু আমি সামান্য খারাপ মেয়ে, আমি ব্যাপারটা এখানে শেষ হতে দিলাম না। পরদিন তাকে আবার ডেকে পাঠালাম। আমি বললাম, আমার ধারণা তুমি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছ। ধারণাটা কি ঠিক? সে জবাব দিল না, ভীত চোখে তাকিয়ে রইল। আমি বললাম, প্রেম আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা যদি ওয়ান সাইডেড হয় তাহলে তার গুরুত্ব আরও বেশি। তোমার গভীর প্রেমে সাড়া দেয়া আমার পক্ষে সম্ভব না। তবে তুমি ইচ্ছে করলে একবার আমাকে চুমু খেতে পারো। চাও? সুতাকৃমি ঘামতে শুরু করলো। আমি বললাম, 1 মিনিটের জন্য আমি চোখ বন্ধ করছি। চুমু খেতে চাইলে চুমু খেয়ে বিদায় হও। আমি চোখ বন্ধ করার আগেই সে দৌড়ে পালিয়ে গেল। এবার সিঁড়িঘরের দরজার সাথে ধাক্কা খেয়ে মাথা ফাটালো। এই পর্যন্ত লিখে তরু হাই তুলল। আজকের মতো লেখা শেষ, আর লিখতে ইচ্ছে করছে না। লেখার শেষ অংশটা বানানো। সুতাকৃমিকে সে চুমু খেতে বলেনি। অসম্ভব একটা বিষয়। উপন্যাসকে ইন্টারেস্টিং করার জন্য লেখা। যা করেছে তা হলো, সে বলেছে, তুমি 1 মিনিটের জন্য আমার হাত ধরতে পারো। বলেই সে তার হাত বাড়িয়েছে। হাত বাড়াতে দেখে সুতাকৃমি দৌড়ে পালিয়েছে। দরজায় বাড়ি খেয়ে মাথা ফাটিয়েছে। আপু, খানা খাবেন না? কাজের মেয়ে সফুরা কখন সে পেছনে দাঁড়িয়েছে সে জানে না। সফুরা নিঃশব্দে হাঁটে। তারপরেও একজন পেছনে দাঁড়াবে সে টের পাবে না তা হয় না। একজন লেখকের পর্যবেক্ষণ শক্তি যেমন বেশি থাকবে, তেমনি অনুভব শক্তিও বেশি থাকতে হবে। খানা লাগাবো আপু? তরু বলল, খানার আবার লাগালাগি কি? সুন্দর করে বলবে, টেবিলে খাবার দিব। সফুরা বলল, টেবিলে খাবার দিব? রান্না কি? কই মাছ। আরো গুছিয়ে বলো, কই মাছ কিভাবে রান্না হয়েছে? মটরশুঁটি দিয়ে। আরো গুছিয়ে বলো, ঝোল ঝোল করে রান্না নাকি পাতলা করে? সফুরা হেসে ফেলল। তরু বলল, হাসছো কেন? সফুরা বলল, আপনার কথাবার্তা শুনলে মাঝে মধ্যে হাসি আসে। আমার কথাবার্তা শুনে কখনোই তো তোমাকে হাসতে দেখি না, আজ প্রথম দেখলাম। সামনে থেকে যাও, টেবিলে খাবার দাও। টেলিফোন বাজছে। মোবাইল টেলিফোনের অনেক মজার মজার ব্যাপার আছে। রিংটোনে নিজের পছন্দের মিউজিক ছাড়াও কথাবার্তাও ঢুকানো যায়। তরুর মোবাইল যখন বাজে তখন তরুর গলা শোনা যায়। এই তরু, এই। সে নিজেই নিজেকে ডাকে। এই রিংটোন সে শুধু তার বাবার জন্য রেখেছে, অন্যদের জন্য সাধারণ রিংটোন। তরু টেলিফোন ধরে বলল, বাবা বাসায় আসবে না? দেরি হবে, ঝামেলায় আছি, তুই খেয়ে নে, আমার জন্য জেগে থাকিস না। আচ্ছা। বড় বড় কই মাছ এনেছিলাম, ঠিক মতো রেঁধেছে কিনা কে জানে। যত্ন করে যে মাছই কিনি ওরা নষ্ট করে ফেলে। ওসমান সাহেবকে 2টা মাছ পাঠিয়ে দিস। আচ্ছা। নিজে নিয়ে যাবি, কাজের মেয়েকে দিয়ে পাঠাবি না, এটা অভদ্রতা। সঞ্জুকে দিয়ে পাঠিয়ে দেই। ঠিক আছে, ভালো কথা মনে করেছিস। সঞ্জুকে একটা মাছ পাঠিয়ে দে। বাজার করার সময় সঙ্গে ছিল। ওদের বাসায় মানুষ 3জন, একটা মাছ পাঠাবো কিভাবে? ওকে বরং এখানে ডেকে খাইয়ে দেই। বুদ্ধি খারাপ না। মা, টেলিফোন রাখি? তরু বলল, বাবা শোনো, যত রাতই হোক আমি জেগে থাকবো। বললাম তো দরকার নেই। তরু বলল, দরকার না থাকলেও জেগে থাকবো। বাবার সঙ্গে কথা শেষ করে সে সঞ্জুকে খবর পাঠালো। রাতে খেতে বলল। 2টা কই মাছ ওসমান সাহেবকে দেওয়ার কথা, তার নিজে খাওয়ার কথা। সে সফুরাকে পাঠালো, সঙ্গে ছোট্ট চিঠি। 2টা কই মাছ পাঠালাম, এরা স্বামী স্ত্রী, অর্থাৎ একটি পুরুষ মাছ একটি মেয়ে মাছ। ইতি তরু। সঞ্জু খেতে বসেছে। তাকে চিন্তিত মনে হচ্ছে। সে চোখ তুলেও তাকাচ্ছে না। সঞ্জু বলল, আমি কই মাছ খাই না। তরু বলল, কেন খাও না? কাঁটা বাছতে পারি না, এই জন্য খাই না। তরু বলল, আমি কাঁটা বেছে দিই।
সঞ্জু ভীত গলায় বলল, না। তরু বলল, তুমি বাচ্চা ছেলে না, আমার সামনে কাঁটা বাজবে এবং খাবে, গলায় কাঁটা লাগলে লাগবে। আচ্ছা। সঞ্জু কই মাছের কাঁটা বাজছে, তরু তাকিয়ে আছে। তরু লক্ষ্য করলো সঞ্জুর হাত সামান্য কাঁপছে। তরু বলল, তুমি আমার বাবার কই মাছ খাওয়া দেখেছ? না। দেখার মতো দৃশ্য। বাবা পুরো মাছটা মুখের ভেতর ঢুকিয়ে মাথা ধরে টান দেন, পুরো কাঁটাটা চলে আসে। কাঁটাগুলো তিনি ফেলেন না, মাথা শুদ্ধ সব কাঁটা মুখে দিয়ে চিবাতে থাকেন। আমাদের বাসায় কোনো বিড়াল থাকলে এই দৃশ্য দেখে হার্ট ফেল করত। সঞ্জু বলল, কেন? তরু বলল, বিড়ালদের হার্ট খুব দুর্বল থাকে, কাউকে কাঁটা খেতে দেখলে তার হার্ট ফেল করে। এটা জানতাম না, নতুন জিনিস জানলাম। তরু বলল, বোকার অভিনয় আমার সামনে না করলে ভালো হয়। তুমি ঠিকই বুঝেছ আমি কেন বলেছি বিড়াল হার্ট ফেল করত। বুঝোনি? বুঝেছি। বোকা সাজলে কেন? দুলাভাইয়ের সামনে সবসময় বোকা সেজে থাকতে থাকতে এরকম হয়েছে। বোকা সাজায় লাভ কিছু হচ্ছে? হচ্ছে। কি লাভ হচ্ছে? এখন দুলাভাই আমাকে হিসেবে ধরেন না, আমার সামনেই গোপন টেলিফোনগুলো করেন। তিনি ধরেই নিয়েছেন আমি কিছুই বুঝতে পারছি না। গোপন টেলিফোন মানে কি? একটা মেয়েকে তিনি প্রায়ই হোটেলে নিয়ে যান। মেয়েটির নাম নীলু। তোমার আপা কিছু জানেন না? না। তুমি তোমার আপাকে কিছু জানাবে না? না। আমিই ব্যবস্থা নিব। কি ব্যবস্থা নিবে ঠিক করেছো? আমাকে বলবে? না। যা করার একা একাই করবে? একা করব না, আমার কিছু আজে বাজে বন্ধু বান্ধব আছে, তারা সাহায্য করবে। আজে বাজে মানে কি? কি ধরনের আজে বাজে? খুবই খারাপ ধরনের। ভিডিওর দোকানে কাজ করে, ফেন্সিডিল খায়। তুমি ওদের সঙ্গে জুটলে কিভাবে? সঞ্জু জবাব দিল না, সে এক মনে খাচ্ছে। তরু বলল, কই মাছ খেতে কেমন লাগছে? ভালো। তোমাদের বাসায় আজ কি রান্না হয়েছে? রান্না হয়নি। কেন? দুলাভাই আপাকে মারধর করেছে, এই জন্য রান্না হয়নি। আমি দুলাভাইয়ের জন্য তেহেরি কিনে এনেছি, দুলাভাই তাই খেয়েছেন। তোমার আপা কিছু খাননি? না। আপাকে ফেলে একা আরাম করে খাচ্ছ, খারাপ লাগছে না? না। তোমার দুলাভাইকে শিক্ষা দেবার পরিকল্পনায় আমার সাহায্য লাগলে বলবে। সাহায্য লাগবে না, খবিশটাকে আমি ন্যাংটো করে রাস্তায় হাঁটাবো। এইটাই শাস্তি? আরো আছে। আর কি? সেটা আপনাকে বলা যাবে না, যখন হবে তখন দেখবেন। উনি যদি টের পান শাস্তি প্রক্রিয়ায় তুমি যুক্ত, তাহলে কি হবে ভেবে দেখেছ? দুলাভাই টের পাবেন না, তার ধারণা আমি মহাগাধা। তুমি মহাগাধা না? একসময় ছিলাম, এখন না। ফেন্সিডিল খেয়ে বুদ্ধি খুলেছে? আমি ফেন্সিডিল খাই আপনাকে কে বলল? তোমার বন্ধুরা যখন খায় তখন তুমিও খাও। মাঝে মধ্যে খাই। আজ খেয়েছো? হুম, সন্ধ্যাবেলা খেয়েছি। কতটুকু খেয়েছো? বেশি ছিল না, 3 বোতল 4 জনে ভাগ করে খেয়েছি। আমার জন্য 1 বোতল নিয়ে এসো, খেয়ে দেখব। সঞ্জু খাওয়া বন্ধ করে চোখ তুলে তাকালো। তরু বলল, ছেলেরা নেশা করলে মেয়েরাও করতে পারে, পারে না? না। না কেন? তোমরা দুনিয়ার হুজ্জত করবে আর চাইবে বাড়ির মেয়েরা মাথায় ঘোমটা দিয়ে থাকবে, তসবি টানবে, তা কি ঠিক? অবশ্যই আমাকে 1 বোতল ফেন্সিডিল এনে দেবে। আচ্ছা। তোমার দুলাভাইকে ন্যাংটা করে রাস্তায় কবে হাঁটাবে? আমাকে আগেই জানিও। সঞ্জু কিছু বলল না, সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ মুখ কঠিন, তার ভঙ্গি দেখে মনে হচ্ছে সে কিছু বলতে চায় কিন্তু বলতে পারছে না। সকাল 10টা। তরু বসে আছে। ওসমান তরুর উপন্যাস পড়ছেন, মন দিয়ে পড়ছেন বলেই মনে হচ্ছে। তিনি বসে আছেন হুইল চেয়ারে। তরু বসেছে তার পাশেই বেতের চেয়ারে। সে ক্রমাগত পা দুলাচ্ছে, মাঝে মাঝে পা লেগে যাচ্ছে হুইল চেয়ারে। ওসমান তাকাচ্ছেন তরুর দিকে। তরু সরু গলায় বলছে, সরি। কিছুক্ষণ পর তরু কাজটা আবার করছে। এতে মনে হতেই পারে হুইল চেয়ারে পা লাগানোর কাজটা তরু ইচ্ছে করেই করছে। জানালা গলে রোদ এসে ঢুকেছে ঘরে। বাতাসে খোলা পর্দা কাঁপছে বলে রোদের পাশে ছায়া কাঁপছে। তরুর দৃষ্টি রোদের দিকে।
তার কাছে মনে হচ্ছে ছায়া স্থির হয়ে আছে, রোদ কাঁপছে। ট্রেনে কোথাও যাবার সময় তার এরকম মনে হয়। পাশাপাশি দুটা ট্রেন, তাদেরটা থেমে আছে, পাশেরটা চলতে শুরু করেছে। তরুণ মনে হয় তাদেরটাই চলছে, পাশেরটা স্থির। ওসমান বললেন, তরু, উপন্যাস যতটুকু লিখেছ পড়েছি, মিথ্যা অংশগুলো ভালো হয়নি। তরু অবাক হয়ে বলল, কোন অংশগুলো মিথ্যা? ওসমান বললেন, এই যে তুমি বললে 1 মিনিট সময় দিলাম, চুমু খেতে চাইলে খেতে পারো। কি করে বুঝলেন মিথ্যা? সত্যিও তো হতে পারে। তুমি যখন মিথ্যা কথা লেখো তখন তোমার হাতের লেখা বদলে যায়, তুমি নিজেই দেখো। তরু বলল, তাই তো দেখছি। ঠিক আছে, মিথ্যা লিখেছি, ভালো করেছি। লেখকরা যা লেখেন সবই সত্যি। ওসমান বললেন, যারা সত্যিকার লেখক তাদের মাথায় একটা কনভার্টার থাকে, মিথ্যাগুলি তারা কনভার্টারে ঢোকান, সেখান থেকে তারা সত্যি বের করে দেন। সত্যিকার লেখকদের কোনো কথাই মিথ্যা না, ভুয়া লেখকদের সত্যিটাও মিথ্যা। তরু পা নাচানো বন্ধ করলো। রোদের খেলাটাও সে এখন আর দেখছে না। ওসমান বললেন, কথা শুনে মেজাজ খারাপ হচ্ছে? হুম। ওসমান বললেন, মেজাজ খারাপ যখন হচ্ছেই তখন আরেকটু মেজাজ খারাপ করিয়ে দেই। তরু বলল, দিন। তোমার লেখায় কোনো প্লট নেই। লেখা পড়ে মনে হয় মাঝি নেই, এমন একটা নৌকায় বসে আছো। বাতাস নৌকাকে যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে যাচ্ছে। যখন বাতাস থাকছে না তখন তুমিও স্থির হয়ে বসে আছো। তোমার লেখার নৌকায় মাঝি লাগবে, পাল লাগবে, প্রয়োজনে গুণ টানার ব্যবস্থাও করতে হবে। আপনি একটা প্লট দিন, সেই প্লটে লিখব। ওসমান বললেন, আমি নিজেই তোমার উপন্যাসের একটা প্লট হতে পারি। একজন পঙ্গু মানুষ ছাদের চিলেকোঠায় থাকে, হুইল চেয়ারে ঘুরে, চরিত্র হিসাবে ইন্টারেস্টিং। তার জীবনে প্রেম নিয়ে আসো, অল্প বয়সী একটা মেয়ে তার প্রেমে পড়ুক। তরু বলল, অল্প বয়সী একটা মেয়ে পঙ্গু লোকের প্রেমে পড়বে কোন দুঃখে? ওসমান বললেন, অল্প বয়সী মেয়ের প্রেম চুক্তি নির্ভর না, আবেগ নির্ভর। লোকটির ডিসেবিলিটি তার চোখে পড়বে না, তার চোখে পড়বে লোকটির মেন্টাল অ্যাবিলিটি, লোকটির মানসিক সৌন্দর্য। তরু বলল, আপনার ধারণা আপনার মানসিক সৌন্দর্য তাজমহল টাইপ? তুমি তোমার লেখায় তাই করবে, আমার মানসিক সৌন্দর্য তাজমহল পর্যায়ে নিয়ে যাবে। এটাই তো লেখকের কাজ। লেখক কাদামাটি হাতে নিয়ে অপূর্ব মূর্তি তৈরি করেন। তরু বলল, উপন্যাসের ক্ষেত্রে কি হবে? মেয়েটা পঙ্গুটাকে বিয়ে করবে, সুখী ঘর সংসার করতে থাকবে। তাদের কিছু পঙ্গু ছেলে মেয়ে হবে, নাকি কোনো ছেলে মেয়েই হবে না? ওসমান বললেন, তুমি রেগে যাচ্ছ কেন? তুমি আমার কাছে প্লট চেয়েছ, আমি প্লট দিলাম। পছন্দ হলে এই নিয়ে লিখবে, পছন্দ না হলে লিখবে না। তরু বলল, আপনি যে প্লট দিয়েছেন সেই প্লটের ইংরেজি নাম শীট প্লট, বাংলায়? ওসমান শব্দ করে হাসলেন। সঙ্গে সঙ্গে তরু বলল, আপনার হাসির শব্দ সুন্দর, বেশ সুন্দর। আমি একটা ক্যাসেট প্লেয়ারে আপনার হাসি ক্যাসেট করে রাখবো, মানে রেকর্ড করে রাখবো। ওসমান বললেন, ক্যাসেট প্লেয়ার নিয়ে এসো, আজই রেকর্ড করো। তরু বলল, আজ না। চা খাবেন? খেতে পারি। তরু চা বানাতে গেল। হুইল চেয়ারে ওসমান তার পেছনে পেছনে গেলেন। তরু বলল, চায় চিনি দেব? দাও। তরু বলল, সঞ্জুকে নায়ক বানিয়ে নতুন করে উপন্যাসটা লিখলে কেমন হয়? ওসমান বললেন, তাও করতে পারো। সেও কিন্তু পঙ্গু, মানসিকভাবে পঙ্গু, এবং চরিত্র হিসেবে ইন্টারেস্টিং। আমার চেয়েও ইন্টারেস্টিং। আমি ছাদে বন্দি, সে নিজের কাছে বন্দি। তবে তুমি বারবার তার প্রসঙ্গে লিখেছ সুতাকৃমি, এটি অরুচিকর। সাহিত্যে রুচিরও একটা ব্যাপার আছে, শুনবে? শুনতে ইচ্ছে করছে না, তারপরেও বলুন। যে খায় চা তার সর্বরোগ না। তরু কিছু বলল না, সে নিঃশব্দে চা খেয়ে যাচ্ছে। সে যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে সঞ্জুকে দেখা যাচ্ছে। সঞ্জু রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে চাপা ভাঙা এক যুবক, মাথায় চুল নেই, ফেটটি বাঁধা। সে পা ফাঁক করে দাঁড়িয়ে আছে এবং একটু পরপর থুতু ফেলছে। এক নাগাড়ে সেই যুবকই কথা বলছে, সঞ্জু শুনে যাচ্ছে। এমন কোনো অস্বাভাবিক দৃশ্য না,
কিন্তু তরুর সামান্য অস্থির লাগছে। যুবকের বাঁ হাত প্যান্টের পকেটে ঢুকানো, সে একবারও হাত বের করছে না। প্যান্টের পকেটে কি, পিস্তল না ফেন্সিডিলের বোতল? ছেলেটা মনে হচ্ছে বাঁ হাতি। ডান হাতি ছেলে হলে ডান হাতটা গুরুত্বপূর্ণ কোনো কাজের জন্য পকেটে ঢুকিয়ে রাখতো। কি দেখছো তরু? তরু দৃষ্টি ফিরিয়ে নিয়ে বলল, কিছু দেখছি না। আচ্ছা, আপনার কাছে মনিকা নামের যে মেয়েটি আসতো, সে আর আসে না কেন? মেয়েটি বিয়ে হয়ে গেছে, তার স্বামীর পছন্দ না, সে বাড়ি বাড়ি গিয়ে ছবি আঁকা শেখায়। আপনার ছবি আঁকা তাহলে বন্ধ? হুম, একে একে আমার সবই বন্ধ হবে। তবে আমি হতাশ না। সাধারণ নিয়ম হচ্ছে, একটি দরজা বন্ধ হলে আরেকটি দরজা খোলে। আপনার কোন দরজাটা খুলেছে? এখনো বুঝতে পারছি না। বুঝতে পারলে তোমাকে বলবো। তরু বলল, একটি ডিটেকটিভ উপন্যাস লিখলে কেমন হয়? শার্লক হোমস টাইপ। বাড়িতে খুন হবে, ডিটেকটিভ সূত্র ধরে ধরে খুনিকে বের করে ফেলবেন। মহিলা ডিটেকটিভ? ঠিক ধরেছেন, মহিলা ডিটেকটিভ। খুনটা তোমাদের বাড়িতে হবে? হ্যাঁ, এমন একজন খুন করবে যে সব সন্দেহের ঊর্ধ্বে। সে কে? তরু বলল, মনে করুন আমিই করলাম খুন, আবার আমি সূত্র ধরে ধরে অপরাধী খুঁজে বের করলাম। ওসমান বললেন, সূত্র ধরে ধরে তোমাকে অপরাধী খুঁজে বের করতে হবে কেন? তুমি তো জানোই কে অপরাধী। তোমার সূত্র খোঁজাটা হাস্যকর হবে না? হবে। ওসমান চায়ের কাপ নামিয়ে সিগারেট ধরাতে ধরাতে বললেন, এক কাজ করো, তোমার বাবাকে ক্রিমিনাল বানিয়ে দাও। তিনি তার 2 স্ত্রীকে খুন করেছেন, কেউ কোনোদিন তা ধরতে পারেনি। তার মেয়ে সূত্র খুঁজে খুঁজে